দাদা, রেকর্ডিং দিয়েছো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুম। যেখানে ইলেকশন কমিশনের দিল্লির অফিসে তিনি গিয়েছিলেন জ্ঞানেশ কুমারের সাথে বৈঠকে, এবং সেই জায়গায় গিয়ে মুখ্যমন্ত্রী সেই বৈঠক থেকে বেরিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, যে জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনার পুরোপুরি বিজেপির হয়ে কাজ করছে, এবং তার বক্তব্যের কোনো সদুত্তর দেওয়া হয়নি তাকে, তাই ইলেকশন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট করে বেরিয়ে এসেছেন, এমনটা ঘোষণা করেছেন, মানে বেরিয়ে এসে বলছেন তিনি। এই প্রশ্নের আমার কাছে দুটো ব্যাখ্যা রয়েছে। আমি এর উত্তর দিতে গেলে দুদিক থেকে আমি ব্যাখ্যা করব। প্রথমত হচ্ছে যে যদি রাজনৈতিক দিক থেকে দেখা যায়, তাহলে আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে কিছুটা রাজনৈতিক ফায়দা তোলার অবশ্যই চেষ্টা করেছেন, কারণ তিনি প্রথম থেকেই এসআইআর এর বিরোধী ছিলেন, এবং তারপরে তিনি আরো একটা ইস্যু পেয়ে গেছেন যে এতজন বিএলও মারা গেছে, বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে এসআইআর এ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে, এবং সেক্ষেত্রে রাজ্যের প্রধান হিসাবে তিনি অথবা তৃণমূলের সুপ্রিমো হিসাবে তিনি এর বিরোধিতা করেছেন, এবং দিল্লি পুলিশের সঙ্গেও তার কিছু কথা কাটাকাটির ভিডিও আমরা মিডিয়াতে দেখেছি। তবে ওই আবার কলকাতা থেকে দিল্লিতে পুলিশ যাচ্ছে, এটা একটা অতিরঞ্জিকতার ব্যাপার। দিল্লিতে যেখানে সেই স্টেটের পুলিশ রয়েছে এবং একদম মুখ্যমন্ত্রী সেখানে। এইখানেই সব থেকে বড় প্রশ্ন উঠছে, আবার কি তাহলে বাংলার পুলিশ বনাম দিল্লি পুলিশের একটা সংঘাত আমাদের চোখের হ্যাঁ, সামনে হতে ধরা পারে, পড়বে? সেটাও হতে পারে, কারণ সেটাও হতে পারে। যেভাবে আমরা দেখেছি ইডি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সংঘাত দেখতে পাওয়া গেছে। এবারে আবার অতীতে শ্রমিকদা আরো একটা ঘটনা মনে করিয়ে দিতে চাইবো, কলকাতা পুলিশ বনাম ভারতীয় সেনা, তাদের সাথেও একটা কোথাও একটা হ্যাঁ, কলকাতার মধ্যে গন্ডগোল একটা একটা লেগেছিল, সংঘর্ষের পরিস্থিতি দেখা গিয়েছিল। সেই জায়গায় একটা কি এবারও সংঘর্ষের। আবারও একটা সংঘাতের ছবি দেখতে পাবে দিল্লি, সারা দেশবাসী, দিল্লি এবং বাংলা পুলিশের? হ্যাঁ, দেখুন আমি বলি, শোনা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ, এখানে 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 উনি সেই জায়গাতেই জিনিসটা আনতে চাইছেন যাতে একটা রাজনৈতিক চর্চা হয়, এবং সেক্ষেত্রে তৃণমূলের যাতে কোনো একটু ফায়দা হতে পারে, কারণ আমরা সবাই জানি যে দু একদিনের মধ্যেই আবার ইডির কেসটা উঠবে সুপ্রিম কোর্টে। সুতরাং মানুষের মনকে এবং মিডিয়ার ক্যামেরার একটা অন্যদিকে ঘুরবো। আমি একজন এই রাজ্যের সহনাগরিক হিসাবে আমি কিন্তু তার যে কাজকর্ম আমি তাকে সাপোর্ট করি না, তাকে আমি সাপোর্ট করি না, কিন্তু আমি একটা কথা বলবো যে নির্বাচন কমিশনার যিনি রয়েছেন জ্ঞানেশ কুমার, তার কি কোনো অথরিটি আছে যে বিএলওরা, তিনি বিভিন্ন জায়গায় নির্দেশিকা জারি করেছেন যে এখানে স্টেটে যে নির্বাচন হেড রয়েছে, বিএলও যদি কাজ না করে তার বিরুদ্ধে এফআইআর করতে হবে। আচ্ছা, আমি বলতে চাই বিএলওরা যখন মারা যাচ্ছে তখন তাদের পরিবারের সেফটি সিকিউরিটি বা তাদের পরিবারের পাশে আর্থিকভাবে দাঁড়ানোর কোনো ঘোষণা কেন তিনি করেননি? কারণ নির্বাচন কমিশনের কাজের জন্য বিএলওরা মারা গেছে চাপে, এবং এসআইআর এ ঘন্টার পর ঘন্টা যে দাঁড় করিয়ে রাখা, আমি এটাকে প্রথম থেকেই সমর্থন করি না। কারণ ফর্ম যদি তুমি বাড়িতে এসে দিতে পারো, তাহলে বয়স্ক মানুষদের হিয়ারিংও তুমি বাড়িতে এসে করাতে পারো। সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে বয়স্ক মানুষদের বাড়িতে এসে পেনশন পর্যন্ত দিয়ে যায়। তাহলে সেই সেন্ট্রাল গভর্নমেন্ট এই এসআইআর এর ক্ষেত্রে কেন সেই প্রসেসটা অ্যাপ্লিকেবল করতে পারলো না? আমি আপনার মাধ্যমে একটা বার্তা দেব, যে সমস্ত কোনো রাজনীতির ছাড়াই আমি একটা বার্তা দিতে চাই, যে সমস্ত বিএলওরা মারা গেছেন বা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে যারা এসআইআর এর ফর্ম ফিল আপ মানে এসআইআর হিয়ারিং এ গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বা মারা গেছেন, তাদের ফ্যামিলি চাইলে ওই নির্বাচন কমিশন, দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করতে পারেন, একদম 100%। আমি একজন আইনের ছাত্র হিসেবে, আইনজীবী হিসাবে আমি মনে করি দেশের মানুষের সেই রাইট রয়েছে। নির্বাচন কমিশন এখানে দেশের সেই মানুষদের সাথে, বিএলওরা তারাও দেশের মানুষ, তারাও দেশের নাগরিক, নির্বাচন কমিশন তিনিও একটা কনস্টিটিউশনাল পোস্টের অধিকারী। সুতরাং একজন মানুষ আর একজন মানুষকে দিয়ে
যদি তার স্কিমের কোনো কাজ করান, সরকারি স্কিম হতে পারে, কিন্তু তার কাজ না হলে এফআইআর, আর যদি মারা যায় তাহলে কেন কম্পেনসেশন নির্বাচন কমিশনের নিজস্ব তহবিল থেকে কেন দেওয়া হবে না? আমি এটা মনে করি এটা হওয়া উচিত, রাজনীতির ঊর্ধ্বে উঠে এটা হওয়া উচিত। এবার দাদা তাহলে কি মুখ্যমন্ত্রী এবং যে মুখ্যমন্ত্রী বাংলার পুলিশ এবং দিল্লি পুলিশের যে সংঘাত আগামী দিনে কি না সেটা দিকে মোড় দেখুন, নিতে পারে? উনি আসলে পুলিশ মন্ত্রী, তো এখানকার পুলিশকে যেরকম নিষ্ক্রিয় ভাবে এটা দিল্লির একটা পুলিশও। সাধারণ প্রশ্ন, সাধারণ মানুষ হিসাবে যদি আমি প্রশ্নটা করি যে দিল্লি পুলিশের টেরিটরি বা দিল্লি রাজ্যে, যেখানে স্বশাসিত একটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, সেই জায়গায় তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটির কথা বলা, যে বাংলা থেকে পুলিশ যাচ্ছে সেই পুলিশের এখতিয়ার থাকবে ওখানে? কোনো এখতিয়ারই থাকবে না। এটা জাস্ট লোক দেখানো এবং মিডিয়ার সামনে একটা গসিপের বিষয়। ওই পুলিশের কোনো এখতিয়ার নেই। ওখানে গিয়ে মুখ্যমন্ত্রী স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা করা, কারণ যেখানে মুখ্যমন্ত্রী যাবেন অন্য স্টেট হলে সেই পুলিশ করবে, সুতরাং তার কোনো এখতিয়ার নেই। এটা জাস্ট একটা তিনি মানে নিজে, যেহেতু তিনি পুলিশ মন্ত্রী, তিনি বাংলায় যেভাবে পুলিশকে চালনা করে থাকেন ওখানে গিয়েও তিনি সেটা একটা দেখাচ্ছেন, ক্যারিশমা দেখাচ্ছেন এবং চেষ্টা করছেন যাতে এইভাবে মানুষের মনটাকে ডাইভার্ট করিয়ে দেওয়া যায়। কারণ 3 দিন পর তিনি যে ফাইল চুরি করে নিয়ে পালিয়ে গেছিলেন তার পুলিশকে দিয়ে, সেই মামলার হিয়ারিং আছে, তো সেইখানে যদি উল্টোসিধা কিছু জাজমেন্ট হয়ে যায় সেখানে তার পক্ষে আরো মুখ পোড়া ঘটনা হতে পারে। সেই জন্য দিল্লিতে গিয়ে তিনি একটা এমন ঘটনা করার চেষ্টা করছেন যাতে কিছু সময়ের জন্য একটা অন্য কিছু চমক তিনি দিতে পারেন। এটার মধ্যে আমি কোনো কিছু দেখছি না, রাজনীতির কিছু কচকচানি ছাড়া। শ্রমিক যেখানে কোনো রকম আইনি এখতিয়ার নেই, সেই জায়গায় মুখ্যমন্ত্রীর মানে এই রকম ধরনের রাজ্য পুলিশের সিদ্ধান্ত কোথাও একটা সিম্প্যাথির ভোট হওয়ার একটা চেষ্টা। একদম, একদমই। আমি তো বারবার বলছি যে মানুষের মনকে ডাইভার্ট করানোর জন্য সম্পূর্ণরূপে তার এটা একটা প্রচেষ্টা। এবং যাতে দেখুন, এটা রাজনীতিবিদদের একটা খেলা বলতে পারেন। যখনই রাজনীতিবিদদের বিরুদ্ধে কোনো বড় কোনো প্রমাণ আসে বা অন্য কোনো কিছু ঘটনা ঘটে, সেটাকে ডাইভার্ট করিয়ে দেওয়া, মানুষের মনটাকে অন্যভাবে চালনা করা এবং এই যে একটা ভাবে বলা যে বিজেপির কথায় করছে, বিজেপির কথায় সবকিছু হচ্ছে, যাতে তাদেরকে একটা আটকে রাখা যায়। এটা ছাড়া আর কিছুই নয়। এটা করে তিনি কিছু রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন।